হঠাৎই লাবণ্যের ভয়েস শুনে নিজের ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তাকালো অভ্র দরজার দিকে। সত্যি সত্যিই লাবণ্যকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে খুশি মনে বলল সে। হুম আয়। অভ্রের কথা শুনে লাবণ্য আর বেশি না ভেবে ঢুকে পড়ল ভিতরে। তারপর খুশি মনে বলল, কেমন আছিস তুই? ভালো। তুই? আমিও ভালো। তা কি বলবি তুই আমায়? হালকা থমকে গেল অভ্র। বলল, এখনই বলবো। হুম বল। অভ্র কিছুক্ষণ ভাবল। বলল, 1 মিনিট। বলেই বসা থেকে উঠে দাঁড়ালো অভ্র। এগিয়ে যেতে লাগল সে বাহিরে। অভ্রকে যেতে দেখে লাবণ্য অবাক হয়ে বলল, তুই আবার যাচ্ছিস কই? তুই 1 মিনিট বস, আমি এক্ষুনি আসছি। বলেই রুমে থেকে বেরিয়ে গেল অভ্র। আর লাবণ্য জাস্ট হা হয়ে তাকিয়ে রইল অভ্রের কাণ্ডে। সে বুঝল না অভ্র এইভাবে চলে গেল কেন। নিজেই কি যেন বলার জন্য তাড়া দিচ্ছিল আর নিজেই এইভাবে চলে গেল। অদ্ভুত ছেলে তো। বিস্মিত হল লাবণ্য। নিজের রুম থেকে বেরিয়েই জোরে জোরে নিঃশ্বাস ফেলল অভ্র। এতদিন মনের কথা বলার জন্য এতটা অস্থির হয়েছিল, আর আজ যখন লাবণ্য তার সামনে বসে তখনই কিছু বলতে পারছে না। অভ্র তার ফোনটা বের করে মেসেজ করল তুষারকে। বলল, তুষার, লাবণ্য আমার অফিসে এসেছে, এখনই কি ওকে ভালোবাসি কথাটা বলে দিব? অভ্র মেসেজ করার 2 মিনিটের মাথাতেই তুষার রিপ্লাই দিল, হুম হুম বলে দে। আমি খুব নার্ভাস ফিল করছি তুষার। নার্ভাস হওয়ার কি আছে ভাই? বি কনফিডেন্ট। তোর জায়গায় আমি থাকলে এতক্ষণে 3-4 বার প্রপোজ করে ফেলতাম। হুম কচু করতি। বলা সহজ কিন্তু কাজে করাটা খুব কঠিন। হুম বুঝছি, যাই হোক ওসব বাদ দে। জোরে নিঃশ্বাস ফেল, আর লাবণ্যের জন্য কেনা আংটিটা নিয়ে প্রপোজটা করে ফেল, যা। আংটির কথাটা দেখতেই বিষম খেল অভ্র। কারণ সে তো আংটিটা আনেনি। সেটা তো বাড়িতেই ফেলে এসেছে সে। ও শিট। বলেই তৎক্ষণাৎ দৌড়ে অফিস থেকে বেরিয়ে গেল অভ্র। আর বেচারি লাবণ্য চুপচাপ বসে রইল অভ্রের রুমে। একরাশ বিরক্ত নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে আসলো আদ্রিজা। রাগ হচ্ছে তার, চরম রাগ। রাগের চোটে নাকের ডগা লালচে বর্ণ ধারণ করেছে তার। সে বুঝে না তার বন্ধুমহল তাকে কখনো সিরিয়াস ভাবে নেয় না কেন। সে যে সত্যিই কাউকে ভালোবাসতে পারে এটা না মেনে নেওয়ার মতো কি আছে, এটাই যেন বুঝে না আদ্রিজা। বন্ধুমহলের হাসি দেখে সে আর দাঁড়ালো না, তৎক্ষণাৎ বেরিয়ে আসলো ভার্সিটি থেকে। সাথে পণ করল সে আগামী 2-3 দিন ভার্সিটিও আসবে না আর বন্ধুমহলদের সাথেও যোগাযোগ করবে না কোনোভাবে। আজ খুব রেগে গেছে আদ্রিজা। আদ্রিজা রাগ নিয়েই হেঁটে যাচ্ছিল বাড়ির উদ্দেশ্যে। এমন সময় তার থেকে কয়েক কদম দূরেই উল্টোদিক ঘুরে হেঁটে যাচ্ছিল শ্রাবণ। আদ্রিজা দেখল তাকে। সাথে ডাক দিতে নিয়েও দিল না। সামনাসামনি গিয়ে সারপ্রাইজ দিবে। অতঃপর আদ্রিজা পিছু নিল শ্রাবণের। এদিকে শ্রাবণ হাঁটতেছিল তার মতো। হঠাৎই ফোনটা বেজে উঠতেই চটজলদি ধরল সে। তার বন্ধুরা অপেক্ষা করছে তার জন্য। শ্রাবণ হাঁটতে হাঁটতে চলে যায় ভার্সিটি থেকে খানিকটা দূরে থাকা একটা পার্কের সামনে। তার বন্ধুরা সবাই ওখানেই বসেছিল। আদ্রিজাও শ্রাবণের পিছু নিতে নিতে পৌঁছে যায় সেখানে। প্রথমে শ্রাবণের বন্ধুদের দেখে ফিরে আসতে চেয়েছিল, কিন্তু পরে আবার কি ভেবে যেন একটা গাছের পিছনে দাঁড়িয়ে পড়ল সে। কি রে, কেমন কাটছে দিনকাল? তিশা: হুম ভালোই কাটছে। তোদের? আমাদেরও। তা তুই তো তোর নতুন গার্লফ্রেন্ডকে পেয়ে আমাদের তো ভুলেই গেলি।
আর গার্লফ্রেন্ড বিরক্ত লাগে বুঝলি, আমার লাইফের সবচেয়ে বাজে গার্লফ্রেন্ড হলো এই আদ্রিজা। সবকিছুতেই লেট, কোথাও আসতে বললে 15-10 মিনিট লেট করবেই। যেখানে আমি সব মেয়েকে অপেক্ষা করাই সেখানে এই মেয়ে আমার অপেক্ষা করাই। ফোনে কথা বললে তো মনে করবি সারা জীবনের যত আজগুবি প্যাচাল আছে সব ওর মুখে আছে। ওর নানা বাড়ি, কার গরু আছে, কার মহিষ আছে, কার মুরগি আছে ইত্যাদি নিয়ে বক বক করে। আমার লাইফে আদ্রিজার মতো ইডিয়েট টাইপ মেয়ে আর দুটো দেখিনি। সাচ্চা লুক এ ইডিয়ট গার্ল। আসলে সেদিন তিশাই ঠিক বলেছিল, ওই আন্টি টাইপ মেয়ের সাথে আমার যায় না। জানিস, এর মধ্যে একদিন রেস্টুরেন্টে খেতে ডেকেছিলাম, আসতে অনেক লেট করেছিল জানিস না। সেদিন ধরা পড়তে পড়তে বেঁচেছি। হুট করেই দেখি রেস্টুরেন্টে সুমিতা এসে হাজির। ভাগ্যিস আদ্রিজা আসার আগেই ওকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম, নাইলে তো গেছিলাম আমি। অবশ্য ওই বোকা আদ্রিজা তেমন কিছুই করতে পারত না আমার। এই রকম নানা কিছু বলতে লাগলো শ্রাবণ আদ্রিজার নামে। আর আদ্রিজা আড়াল থেকে সব শুনেই চোখ ছলছল করতে শুরু করল তার মানে শ্রাবণ তাকে ভালোবাসেনি, সব অভিনয় ছিল। কথাটা ভাবতেই বুকের ভিতর দুমড়ে মুচড়ে গেল আদ্রিজার। আদ্রিজা আর ওখানে দাঁড়ালো না। এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকার ক্ষমতা তার নেই। আদ্রিজা তৎক্ষণাৎ দৌড়ে বেরিয়ে আসলো পার্কের ভেতর থেকে। পার্ক থেকে বেরিয়ে শুকনো রাস্তা দিয়ে আনমনেই হেঁটে চলছিল আদ্রিজা। চোখ বেয়ে পড়ছিল তার নোনা পানি। যেই শ্রাবণকে সে মনে প্রাণে ভালোবেসেছিল সেই শ্রাবণই তাকে নিয়ে এইভাবে খেলল। কথাটা ভাবতেই কষ্টে বুক ফেটে যাচ্ছে আদ্রিজার। আদ্রিজা সামলালো নিজেকে, সাথে বলল, একদম কাঁদা যাবে না। কেন কাঁদবে? সে যে শ্রাবণ আদ্রিজাকে কোনোদিন ভালোই বাসেনি, তার জন্য কাঁদবে আর কাঁদবে না। কিন্তু কি করে ভুলবে সে শ্রাবণকে? এই রকম নানা কিছু ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে হাঁটতেছিল আদ্রিজা। এমন সময় তার পিছন থেকে এগিয়ে আসতেছিল একটা গাড়ি। খুব স্পিডেই এগিয়ে আসছিল গাড়িটা আদ্রিজার দিকে। গাড়ির হর্ন বাজিয়েছিল খুব, কিন্তু আদ্রিজা অন্যমনস্ক থাকায় সেই হর্নের আওয়াজ শুনতে পায়নি। এরই মাঝে গাড়িটা আদ্রিজাকে উড়িয়ে দিয়ে যাবে, তার আগেই আদ্রিজা হাত ধরে সাইডে টেনে আনল অভ্র। আকস্মিক এমন কাণ্ডে আদ্রিজা ঘাবড়ে গিয়ে হুঁশ আসল তার। এদিকে অভ্র কাট কাট গলায় বলে উঠল, আদ্রিজা, চোখ কোথায় থাকে তোমার ইডিয়েট? আর একটু হলেই তো একটা অ্যাক্সিডেন্টে হয়ে যেত। অভ্রের কথা শুনে শুকনো হাসল আদ্রিজা। বলল, আমি সত্যি একটা ইডিয়েট জানেন তো, তাই তো বারবার সব জায়গায় ঠকে যাই। হুট করেই আদ্রিজার কথার ধরনটা কেমন একটু লাগতেই বলে উঠল অভ্র, এভাবে বলছো কেন? কি হয়েছে? কিছু হয়নি। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। আমি যাচ্ছি, বুঝলেন? মা হয়তো আমার জন্য অপেক্ষা করছে। আসলে দুনিয়ায় আপন বলতে মা ছাড়া কেউ হয় না। স্বার্থ ছাড়া একমাত্র মাই তার সন্তানকে ভালোবাসে। আমাকে যেতে হবে, আমার মাকে খুব দরকার, বুঝলেন? বলেই অভ্রের থেকে নিজেকে ছাড়িয়ে পুনরায় হাঁটা ধরল আদ্রিজা। আর অভ্র জাস্ট বিস্মিত চেহারা নিয়ে তাকিয়ে রইল আদ্রিজার যাওয়ার পানে। আজ কেমন একটু লাগলো আদ্রিজাকে। আদ্রিজা আবারও সেইম ভঙ্গিতে হাঁটছে, অভ্র দেখল সেটা। সাথে বলল, এভাবে হাঁটলে এই মেয়ে আজ নির্ঘাত অ্যাক্সিডেন্ট করেই ছাড়বে। অভ্র কিছু একটা ভেবে এগিয়ে যেতে নিবে আদ্রিজার দিকে। এরই মাঝে তার ফোনটা বেজে উঠল। উপরে লাবণ্যের নাম্বার দেখে তৎক্ষণাৎ ফোনটা তুলল সে। অভ্র ফোন ধরতেই অপর প্রান্তে থাকা লাবণ্য বলে উঠল, অভ্র কোথায় তুই? সেই কখন থেকে তোর রুমে বসে আছি আমি। ওরে! অভ্র আদ্রিজার যাওয়ার পানে তাকিয়ে থেকে বেশি না ভেবে বলল,
সরি রে, একটা জরুরি কাজ মনে পড়ায় হুট করেই বেরিয়ে আসা লাগলো। আমি তোকে পরে ফোন করছি বুঝলি, এখন একটু ব্যস্ত আছি। বলেই ফোনটা কেটে এগিয়ে গেল অভ্র আদ্রিজার দিকে। আর লাবণ্য জাস্ট হা হয়ে গেল অভ্রের কাণ্ডে। সে সত্যি বুঝল না অভ্রের কাজকর্ম। এক রাশ বিরক্তি মাখা মুখ নিয়ে বেরিয়ে গেল সে অভ্রের রুম থেকে। বাড়ি থেকে বেশ খানিকটা দূরের একটা বর্ষর রেস্টুরেন্টের সামনে বসে আছে আরু। কারণ আজই তার হবু বর রিয়ান বিদেশ থেকে দেশে ফিরে এসেছে। রিয়ান দেশে ফিরে এসেছে কথাটা জানার পর থেকেই তার সাথে দেখা করার জন্য পুরো অস্থির হয়ে আছে আরু। যে করেই হোক এই বিয়েটা তাকে আটকাতেই হবে। তাই তো ফোন করে রিয়ানকে এই রেস্টুরেন্টে আসার জন্য বলেছে আরু। রিয়ানও রাজি হয়েছে। এমন সময় আরুর পিছনে দাঁড়িয়ে বলে উঠল আশিক, ওগো আমার ঘুম কুমারী, বসে তুমি থাকো, বিয়েটা আমরা ভেঙেই ছাড়ব, বেশি ভেবো নাকো। আরু বিরক্ত হল, চরম বিরক্ত হল। এই ভুল সময়ে আশিকের ভুলভাল কবিতা মোটেও পছন্দ হল না তার। আরু কাট কাট গলায় বলল আশিককে, তুই যদি আর একটা ভুলভাল কবিতা বলিস তাহলে তোর খবর আছে বলে দিল ম। আরে এভাবে বলছিস কেন, এই আমি আছি বলেই আজ তোর বিয়েটা ভাঙতে পারবি বুঝলি। বিয়েটা এখনো ভাঙেনি, আগে ভেঙে নিক তারপর বলিস। ভাঙব তো বটেই, যতই হোক আগামী 1 মাস তোকে কবিতা শোনাতে হবে তো। ওরে কিছু বলতে পারল না আরু। নাক ফুলিয়ে বসিয়ে রইল সে। বর্তমানে তার ঝামেলা হলো এই রিয়ান আর আশিকের ফালতু কবিতা। শুধুমাত্র আশিককে রিয়ান চেনে না বলে আরু নিয়ে এসেছে সাথে। নইলে এই আশিকের ফালতু কবিতা শোনার বিন্দুমাত্র ইন্টারেস্টই নেই তার। আরুর জীবনের সবচেয়ে বড় শত্রু হলো এই আশিকের কবিতা। গাড়ি করে যাচ্ছে আদ্রিজা আর অভ্র। কিছুক্ষণ আগেই এক প্রকার জোর করেই আদ্রিজাকে গাড়িতে তুলে নেয় অভ্র। আজ আদ্রিজাকে একদমই মনমরা লাগছে অভ্রের কাছে। হঠাৎই অভ্র প্রশ্ন ছুড়ে বসল আদ্রিজাকে। বলল, কি হয়েছে তোমার মিস ব্ল্যাকবেরি? সব ঠিক আছে তো? আজ তোমায় এত মনমরা লাগছে কেন? শ্রাবণ কি কিছু করেছে? সঙ্গে সঙ্গে কেঁদে ফেলল আদ্রিজা। হুট করে আদ্রিজাকে কাঁদতে দেখে বিস্মিত হল অভ্র। বলল, আরে আরে কি হলো, তুমি কাঁদছ কেন? ওরে কিছু বলল না আদ্রিজা। আরও উচ্চ স্বরে কাঁদতে লাগল সে। আরে আরে তুমি এভাবে এত কাঁদছ কেন মিস ব্ল্যাকবেরি? আমায় বলবে তো কি হয়েছে? না বললে বুঝব কিভাবে বলো? আর আমি কি এমন বলেছি যার জন্য এত কাঁদছ তুমি? প্রচণ্ড বিস্ময় ভরা কণ্ঠ নিয়ে কথাটা বলে উঠল অভ্র আদ্রিজাকে। আর অভ্রের কথা শুনে আদ্রিজা কিছু বলতে চেয়েও কিছু বলতে পারছে না, শুধু বুক চিরে কান্না আসছে তার। খুব কষ্ট হচ্ছে আদ্রিজার, যাকে এত করে ভালোবাসল সেই মানুষটাই তাকে ঠকালো, কথাটা ভাবলেই যেন বিচ্ছিরি এক চাপা কষ্ট বের হচ্ছে আদ্রিজার ভিতর দিয়ে। আদ্রিজা কাঁদছে, খুব করে কাঁদছে। চেয়েও নিজের কান্নাটা সে থামাতে পারছে না। এদিকে অভ্র এখন বিরক্ত হল, চরম বিরক্ত হল। এইভাবে বলা নেই কওয়া নেই, হুট করে কেউ কাঁদে নাকি? অভ্র খানিকটা বিরক্ত নিয়ে জোরে ব্রেক কষল। আচমকা এমনটা হওয়াতে আদ্রিজা চমকে উঠল খুব। তবে কান্না থামালো না, যা দেখে অভ্র ধমক দিয়ে বলল, কান্না থামাবে তুমি? আদ্রিজা ঘাবড়ে গেল অভ্রের ধমক শুনে। সাথে কান্না থামানোরও চেষ্টা করল সে, কিন্তু ব্যর্থ হল। কাঁদতে কাঁদতে ফর্সা মুখটা পুরো লালচে হয়ে গেছে আদ্রিজার। হেঁচকি উঠে গেছে প্রায়। অভ্র চুপ করে রইল কিছুক্ষণ। তারপর জোরে নিঃশ্বাস ফেলে বলল, নামো।
অভ্রের কথা শুনে আদ্রিজা তাকালো অভ্রের মুখের দিকে। যা দেখে অভ্র বলে উঠল তাকে, তোমায় নামতে বলেছি, আমার মুখের দিকে তাকিয়ে থাকতে বলিনি। নামো গাড়ি থেকে। আদ্রিজাও আর বেশি ভাবল না, তৎক্ষণাৎ নেমে পড়ল গাড়ি থেকে। আদ্রিজা ভেবেছিল অভ্র হয়তো তার কান্নায় বিরক্ত হয়ে তাকে রেখেই চলে যাবে, কিন্তু না, আদ্রিজাকে অবাক করে দিয়ে অভ্র বের হল গাড়ি থেকে। আদ্রিজা শুধু ছলছল চোখে তাকিয়ে রইল অভ্রের মুখের দিকে, তবে কিছু বলল না। এরই মাঝে অভ্র তার সামনে এসে বলল, চলো আমার সাথে। একটা বর্ষর নদীর পাড়ের সামনে গাছের নিচের থাকা একটা বড় বেঞ্চে পাশাপাশি বসে আছে আদ্রিজা আর অভ্র। দুজনেই চুপচাপ। আদ্রিজা নিশ্চুপে বসে আছে, কিছু বলছে না, আর অভ্র তাকে কোনো প্রশ্ন করছে না। আশেপাশে পাখি ডাকছে কুহু কুহু, মিষ্টি বাতাস বইছে চারদিক দিয়ে। শহর থেকে খানিকটা দূরে একদম নিরিবিলি আর শুনশান জায়গা এমন। নদীতে ঢেউ হচ্ছে, দূর সীমানা দিয়ে মাঝি নৌকা নিয়ে পাড়ি জমাচ্ছে, নীলসাদা মেঘেরা জমে আছে দূর আকাশ বেয়ে। আদ্রিজার চোখ আপাতত এই প্রকৃতিতেই সীমাবদ্ধ। না সে কিছু ভাবছে, না কিছু করছে, একদম চুপচাপ আর নিরিবিলি সে। হঠাৎই এই নীরবতার দড়ি ছিন্ন করে গাড়ি থেকে আনা হাতের পানির বোতলটা আদ্রিজার দিকে এগিয়ে দিয়ে বলল অভ্র, এটা খেয়ে নেও। অভ্রের কাণ্ডে আদ্রিজা বিস্ময় ভরা চেহারা নিয়ে তাকিয়ে রইল অভ্রের দিকে, তবে কিছু বলল না। আদ্রিজার নিশ্চুপ ভাবটা যেন ঠিক পছন্দ হচ্ছে অভ্রের। অভ্র নিজেকে শান্ত রেখে আবারও বলে উঠল, আদ্রিজা, এটা খেতে বলেছি তোমায়। এইবার আদ্রিজা শুনল অভ্রের কথা, পানির বোতলটা নিল সে, সাথে অল্প একটু খেয়ে গলাটা ভিজিয়ে নিল মাত্র। আদ্রিজার পানি খাওয়া শেষ হতেই অভ্র শান্ত গলায় বলল আদ্রিজাকে, এবার বলো কি হয়েছে, এভাবে কাঁদছ কেন? আদ্রিজা চুপ করে রইল। আদ্রিজার কাণ্ডে নিরাশ হল অভ্র। নিরাশা নিয়েই বলল আবার, দেখো তুমি যদি আমায় না বলো তোমার কি হয়েছে তাহলে আমি বুঝব কি করে, বলো। সব ঠিক আছে তো? তোমার বাড়ির সবাই ঠিক আছে? ওরে মাথা নাড়িয়ে হা সমর্থন দিল আদ্রিজা, যার অর্থ হ্যাঁ ঠিক আছে। আদ্রিজার কথা শুনে অভ্র শান্ত গলায় বলল আরেকবার, তাহলে কি হয়েছে বলো আমায়। আমায় কি বন্ধু ভাবো? তুমি যদি ভেবে থাকো তাহলে বলে ফেলো। আদ্রিজা ছলছল চোখে তাকালো অভ্রের মুখের দিকে, তারপর বেশি কিছু না ভেবেই নিশ্চুপ স্বরে বলে উঠল সে, কি বলবো বলুন, জীবনে প্রথমবার কাউকে ভালোবেসেছিলাম আমি, কিন্তু সেই মানুষটাই ঠকালো আমায়। আমার সাথে ভালোবাসার নাটক করতেছিল এতদিন। আমায় নিয়ে তার হাজারো অভিযোগ শোনাচ্ছিস তার বন্ধুদের। এতটুকু বলে কতক্ষণ আগের হয়ে যাওয়া সব ঘটনা খুলে বলল আদ্রিজা অভ্রকে। আর অভ্র শুনতে লাগল চুপচাপ। তার মানে সেদিন রেস্টুরেন্টের সেই ছেলেটাই শ্রাবণ ছিল। রেস্টুরেন্টের মাঝ বরাবর ৩ নম্বর সারির ২ নম্বর টেবিলে পাশাপাশি এখনও বসে আছে আরও। মোবাইল দেখছে সে, আর তার পাশেই দাঁত দিয়ে হাতের নখ কাটছে আশিক। এখন তার বিরক্ত লাগছে, সেই কখন থেকে তারা অপেক্ষা করছে আরুর হবুর বর রিয়ানের জন্য। কিন্তু বদমাস ছেলের এখনো আসার নামগন্ধ নেই কোনো। আশিক দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলে উঠল, আজ মনে হয় আসবে না তোর হবু বর, আসলে এতক্ষণ নিশ্চয়ই চলে আসতো। আসবে যখন বলেছে তখন নিশ্চয়ই আসবে, একটু অপেক্ষা কর। অপেক্ষা তো সেই কোনো বেইনন্না বেলা হইতে করতে আছি, খবর তো নাই কোনো। আমার মনে হয় তোর মতো আধপাগল মাইয়ারে যাতে বিয়া করতে না হয় তাই পলাইছে হালায়, নইলে এতক্ষণে নিশ্চয়ই আইত। আশিকের কথা শুনে চোখ মুখ কুচকে বলে উঠল আরও, একদম আজেবাজে কথা বলবি না। কি করবি তুই?
আশিকের কথা শুনে রাগ উঠল আরুর। আশেপাশে তাকিয়ে টেবিলের উপর থেকে কাটা চামচটা নিয়ে আশিকের দিকে তাক করে বলে উঠল সে, আর একটা কথা বললে এই কাটা চামচ দিয়ে গুতা মেরে তোর পেট ফুটো করে দিব। ওরে বাবা, ভয় পাইছি তো। আরও বিরক্ত হল আরু, চেয়েও কিছু বলতে পারল না। এরই মাঝে রেস্টুরেন্টের দরজা খুলে ভিতরে আসলো রিয়ান। আরু খেয়াল করল তাকে তখতনাত নিজের রাগটাকে দূরে সরিয়ে রেখে আশিকের সাথে মিষ্টি মিষ্টি গলায় বলে উঠল সে, এত ভয় পেলে চলে নাকি? মাঝে মধ্যে একটু সাহসীও তো হতে হয় বাবু। হুট করেই আরুর রূপ পাল্টে বাবু ডাকটা শুনে হেঁচকি উঠে গেল আশিকের। তখতনাত টেবিলের উপর থেকে পানির গ্লাসটা নিয়ে পানি খেতে লাগল সে। আশিকের কাণ্ডে আরু আশিকের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, রিয়ান চলে এসেছে বুঝোই তো, যদি অ্যাক্টিংয়ে একটু এদিক থেকে ওদিক করেছ তাহলে আমার বাবু ছোনা মনা তোমার একদিন কি আমার একদিন। এতক্ষণ পর আশিক বুঝল হুট করে আরু এমন পাল্টি খেল কেন। আশিক আরুর হাতটা নিজের মাথা থেকে সরিয়ে বলল, সেটা তো সময় বলবে জানে মন, কার একদিন আর কার 12 দিন। এরই মাঝে সেখানে এসে উপস্থিত হল রিয়ান। আশিক আর আরুকে একসাথে কাছাকাছি দেখে খানিকটা খটকা লাগল তার। রিয়ান মুচকি হেসে বলল আরুকে, কেমন আছো আরু? জি ভালো, আপনি? হুম ভালো। আমার সাথে নাকি তোমার কিছু কথা আছে? ওরে আরুও বেশি না ভেবে বলল, হুম আসলে। এরই মাঝে আশিক রিয়ানের দিকে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলল, হাই ব্রো, আমি আশিক, আরুর ফ। আর কিছু বলার আগেই আরুর ফোরফোর করে বলে উঠল, বয়ফ্রেন্ড। ওরে আশিকও বিষম খেয়ে বলে উঠল, হুম বয়ফ্রেন্ড। রিয়ান অবাক হল, চরম অবাক হল। বিস্মিত চেহারা নিয়ে বলল, তোমার বয়ফ্রেন্ড আছে আরু? ওরে মনে মনে বলল আরু, এতক্ষণ তো ছিল না, আপনি এলেন বলে হয়ে গেল। আরুকে চুপচাপ থাকতে দেখে আবারও বলল রিয়ান, কি হলো আরু, তুমি কিছু বলছো না কেন? আরু নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে বলল, আমি সব খুলে বলছি আপনায়। এই বলে দুনিয়ার যত মিথ্যে আজগুবি গল্প আছে সব বানিয়ে বুনিয়ে একটা মিথ্যে গল্প বলে দিল আরু। আরুর কথা শুনে আশিক রিয়ান দুজনেই জাস্ট হা হয়ে তাকিয়ে রইল আরুর মুখের দিকে। অতঃপর নিজের আজগুবি বানানো গল্প বলা শেষ করে বলল আরু, প্লিজ ভাইয়া, আপনি এই বিয়েটা কিছুতেই করবেন না? বাবাকে বলার সাহস হচ্ছিল তাই আপনায় বললাম। আমি আরও আগেই বলতাম, কিন্তু আপনি দেশের বাহিরে চলে যাওয়ায় আর কিছু বলতে পারিনি। আরুর কথা শুনে রিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, কিন্তু আরু। আর কিছু বলার আগেই আশিক রিয়ানের দুহাত চেপে ধরে বলল, কোনো কিন্তু বলবেন না ভাইয়া, আপনি আমাদের শেষ ভরসা। সেই ছোটকাল হইতে আমি আমার আরু ছুনারে ভালোবাসি। আশিকের কথা শুনে রিয়ান বলল, কিন্তু আরু যে বলল কলেজ লাইফ থেকে। সঙ্গে সঙ্গে বিষম খেল আরু। এই ছেলে নির্ঘাত তাকে ফাঁসিয়েই ছাড়বে। আরুকে বিষম খেতে বলল আশিক। সে তো আরু আমায় কলেজ লাইফ থেকে ভালোবেসেছে, কিন্তু আমি সেই ছোট্ট কাল হইতে ওরে ভালোবাসি। বিয়ের পর কোথায় যাব, আমাদের কতগুলো ছেলে মেয়ে হবে, আমাদের নাতি নাতনিদের কোথায় বিয়ে দেব, সব ভাবা হয়ে গেছে। প্লিজ আপনি আরুকে বিয়ে করে আমাদের নাতি নাতনিকে দুনিয়ার মতো সুন্দর পৃথিবী দেখা থেকে বঞ্চিত করবেন না। বলেই নেকা কান্না জুড়ে দিল আশিক। আশিকের কান্না দেখে রিয়ান হতভম্ব হয়ে বলে উঠল, ঠিক আছে ঠিক আছে, এভাবে কেঁদো না, দেখছি আমি কি করা যায়। এদিকে আরু ভিতরে ভিতরে চরমভাবে রেগে গেছে আশিকের ওপর। এই ছেলে একটু বেশি বেশি করছে। এত ওভার অ্যাক্টিংয়ের ঠেলায় তারা না ধরা খেয়ে যায়। ধরা খেলে এই আশিকের বাচ্চাকে একদম ছাড়বে না আরু।
একদমই না। নদীতে তখন ঢেউয়ের প্রবল স্রোত বইছিল। পাখিরা ডাকা বন্ধ করে দিয়েছে অনেক আগেই। তবে বাতাস বইছে। চারপাশ জুড়ে থাকা গাছের ভিড়েই তখনও সেই বেঞ্চটাতে বসেছিল অভ্র আর আদ্রিজা একসাথে। আদ্রিজ কান্না করেনি আর অভ্রকে সব বলে এখন নিজেকে হালকা লাগছে তার। আর অভ্র আদ্রিজার সাথে খুব বাজে হয়েছে, ওই শ্রাবণ নামক ছেলেটা একদম ঠিক কাজ করেনি আদ্রিজার সাথে। অভ্র কিছুক্ষণ চুপ থেকে বোঝালো আদ্রিজাকে। বলল, একটা কথা কি, দুনিয়ার সব মানুষ ভালো হয় না, আবার সব মানুষ খারাপও হয় না। তবে আমি বলবো না তুমি ভালোবেসে ভুল করেছ। ভালোবাসা অন্যায় নয়, কিন্তু ভালোবাসার মানুষটা সঠিক না হলে এইভাবেই কাঁদতে হয়। তুমি শুধু এতটুকু ভেবে খুশি থাকার চেষ্টা করো আদ্রিজা যে তোমার সাথে ভুলভাল কিছু হওয়ার আগেই তুমি শ্রাবণের আসল চেহারাটা দেখতে পেয়েছ। তাই ভেঙে পড়ো না, নিজেকে সামলাও আর আল্লাহর ওপর ভরসা রাখো, দেখবে তুমি শ্রাবণের থেকেও ভালো কাউকে পাবে, যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে, তোমায় আগলে রাখবে খুব। তাই কেঁদো না, নিজেকে সময় দেও, সাথে সময় নেও। দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। জানি প্রথম প্রথম হয়তো বড্ড কষ্ট হবে, কিন্তু তুমি পারবে, আমি জানি তুমি পারবে। অভ্রের কথায় আদ্রিজা অনেকটা শক্ত হল। নিজেকে সামলে নিল সে। ছলছল চোখে বলল, আমি সত্যি পারবো শ্রাবণকে ভুলে আগের মতো সবটা নতুন করে শুরু করতে। ওরে আদ্রিজার হাত ধরে মুচকি হেসে বলল অভ্র। নিশ্চয়ই পারবে। অভ্রের কথায় একরাশ মুগ্ধতা এসে গ্রাস করল আদ্রিজাকে। সাথে শ্রদ্ধাও হল অভ্রের প্রতি তার। এই অভ্রই হয়তো প্রথম সেই মানুষ যে আদ্রিজার সব বিষয়গুলোকে সিরিয়াস ভাবে নেয়। সেই শুরু থেকেই শ্রাবণের বিষয়টা সবার আগে অভ্রই জেনেছিল। কোনো হাসাহাসি করেনি অভ্র, বা তাকে নিয়ে ঠাট্টা মস্কারাও করেনি তার বন্ধুমহলের মতো। যদিও আদ্রিজা জানে তার বন্ধুমহল জাস্ট ফান হিসেবে করেছিল হাসাহাসি। তপ্ত নিঃশ্বাস ছাড়ল আদ্রিজা। হয়তো সত্যিই জীবনের বড় কোনো ক্ষতি হওয়ার আগেই সবটা জেনে গেল সে। আদ্রিজা তার চোখের পানি মুছে নিল, সাথে নিজেই মনে মনে বলল নিজেকে, আর কাঁদা যাবে না এইভাবে, এবার নিজেকে সামলাতে হবে আদ্রিজা। সাথে শ্রাবণের ভুলের সঠিক জবাব তাকে দিতে হবে, দিতেই হবে। সেদিন দুপুরে বাড়ি ফিরে আর মোবাইল ধরেনি আদ্রিজা। শ্রাবণ অনেকবার কলও করেছিল তাকে, কিন্তু আদ্রিজা ফোন ধরেনি। কেন ধরবে ফোন? যে ছেলে তাকে নিয়ে হাসি ঠাট্টা করে তার ফোন কেন ধরবে আদ্রিজা? একদমই ধরবে না ফোন। যে ছেলে ভালোবাসার নামে মিথ্যে ছলনা করে সেই ছেলেকে কোনোদিনও ক্ষমা করবে না আদ্রিজা। হঠাৎই অভ্রের বলা একটা কথা খুব মনে পড়ল আদ্রিজার। যেখানে অভ্র বলেছিল তাকে, জানো তো কিছু ভুলের কখনো ক্ষমা হয় না। আদ্রিজা তার চোখের পানি মুছে নিল, সাথে মনে মনে বলল, কাল সকালেই তোমার ভুলের সঠিক জবাব দিব আমি, শ্রাবণ। জাস্ট ওয়েট এন্ড সি। পরের দিন ভার্সিটিতে বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল শ্রাবণ। সবাই বকবক করছিল আর সে চুপচাপ বসেছিল। বেশ বিষণ্ণতা ঘিরেছিল তার মাঝে, কারণ হুট করেই কাল থেকে আদ্রিজা তার ফোন তুলছে না, সাথে মেসেজের রিপ্লাইও করছে না। শ্রাবণ বুঝচ্ছে না হুট করে মেয়েটার হলোটা কি। এমন সময় সেখানে উপস্থিত হল আদ্রিজা। শ্রাবণ আদ্রিজাকে দেখেই বসা থেকে উঠে দাঁড়াল, তারপর এগিয়ে গেল আদ্রিজার দিকে। তারপর উত্তেজিত কণ্ঠ নিয়ে বলল সে, তুমি কাল থেকে আমার ফোন কেন তুলছ না আদ্রিজা? তুমি জানো কাল থেকে কতবার তোমায় ফোন করেছি। রিং হচ্ছিল কিন্তু তুমি ফোন তুলছিলে না। কোথায় ছিলে তুমি?
ওরে আদ্রিজা কিছু বলল না, শুধু তাকিয়ে রইল শ্রাবণের মুখের দিকে। আদ্রিজাকে একদম চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আবারও বলে উঠল শ্রাবণ, কি হলো, তুমি কিছু বলছো না কেন? শ্রাবণের কথা শুনে খানিকটা পিছিয়ে আসলো আদ্রিজা। তারপর ব্যাগ থেকে শ্রাবণের দেওয়া সেই আংটিটা বের করল। তারপর সেটাকে শ্রাবণের দিকে এগিয়ে দিয়ে বলল সে, আপনার গিফট আপনায় ফেরত দিয়ে দিল শ্রাবণ, এটার আর আমার কোনো প্রয়োজন নেই। আদ্রিজার কাণ্ডে চরম অবাক হল শ্রাবণ। আশেপাশে তাকালো সে। তারপর বিস্মিত ভরা কণ্ঠ নিয়ে বলল শ্রাবণ, এসবের মানে কি আদ্রিজা? শ্রাবণের কথার ওর হিসেবে তেমন কিছু না ভেবেই বলল আদ্রিজা, মানে কিছুই নয়, আপনার জিনিস আপনায় ফেরত দিয়ে দিল এই যা। আমার সাথে মশকরা করছো তুমি? ওরে শুকনো হেসে বলল আদ্রিজা, আপনি আমার কে হন যে আপনার সাথে মস্কারা করতে যাব আমি? শ্রাবণ বিস্মিত হল খুব। সে সত্যিই বুঝল না হুট করে আদ্রিজা এমন করছে কেন। শ্রাবণ আদ্রিজার দিকে দুকদম এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে তোমার, এসব কি বলছো তুমি? আপনি বুঝতে পারছেন না আমি কি বলছি? ওরে বিষণ্ণ ভরা কণ্ঠ নিয়ে বলল শ্রাবণ, আমি সত্যিই কিছু বুঝতে পারছি না আদ্রিজা, কি হয়েছে তোমার? বলেই আদ্রিজাকে স্পর্শ করতে নিল শ্রাবণ। সাথে সাথে কয়েক কদম পিছিয়ে গিয়ে বলল আদ্রিজা, দেখুন, অভিনয়ের চেয়ে সত্য তিক্ত কিন্তু বিষাক্ত নয়। তিক্ততা সহ্য করা যায় কিন্তু বিষাক্ততা নয়। আবারও হতাশ হল শ্রাবণ। বলল, আমি তোমার কথার আগামাথা কিছু বুঝচ্ছি না আদ্রিজা। ওরে নীরব কণ্ঠে বলল আদ্রিজা, একটা সত্যি কথা বলবেন, আপনি কি আদৌ কোনোদিন সত্যিকার অর্থে ভালোবেসেছিলেন আমায়? আদ্রিজার হুট করে করা এমন প্রশ্ন শুনে থমকে গেল শ্রাবণ। কি বলবে ঠিক বুঝতে পারল না সে। খানিকটা ভরাট কণ্ঠে বলল শ্রাবণ, হঠাৎ এমন প্রশ্ন কেন আদ্রিজা? শ্রাবণের কথা শুনে হেসে ফেলল আদ্রিজা। বলল, আমার প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি শ্রাবণ, ভালো থাকবেন। আপনার মিথ্যে ভালোবাসা থেকে আপনায় মুক্তি দিল আমি। বলেই চলে আসতে নিল আদ্রিজা। সঙ্গে সঙ্গে আদ্রিজার সামনে গিয়ে দাঁড়াল শ্রাবণ। বলল, কি কখন থেকে অভিনয়ের ভালোবাসা, মিথ্যে ভালোবাসা কিসব বলছো তুমি? মাথাটা কি গেছে পুরোপুরি? এবার আদ্রিজা রেগে গেল। খানিকটা উঁচু গলায় বলল সে, আপনি সত্যি বুঝতে পারছেন না আমি কি বলছি? আরে বললাম তো আমি কিছু বুঝতে পারছি না। আপনি সত্যি বুঝতে পারছেন না শ্রাবণ, আপনি জানেন আমি কি বলছি, তারপরও না বোঝার অভিনয় করছেন মাত্র। এবার শ্রাবণও রেগে গেল। উচ্চ স্বরে বলল সে, এবার তুমি কিন্তু বাড়াবাড়ি করছো আদ্রিজা। হাসালেন শ্রাবণ। আপনি তো জানতেন আমি আপনায় খুব ভালোবাসি শ্রাবণ, তারপরও অভিনয় কেন করলেন? পছন্দ ছিল না শুরুতেই বলে দিতেন, এত নাটক করার কি ছিল বলুন? এবার শ্রাবণ সত্যি সত্যিই থমকাল খুব। মনের কোণে এক অজানা প্রশ্ন এসে ধরা দিল তাকে। তবে কি আদ্রিজা কোনোভাবে তার অভিনয়টা ধরে ফেলল? শ্রাবণকে ভাবতে দেখে বলল আদ্রিজা, কি ভাবছেন? এটাই তো যে আপনার মিথ্যে ভালোবাসাটা কিভাবে ধরে ফেললাম আমি। আদ্রিজার কথা শুনে শ্রাবণ বিস্ময় ভরা চোখ নিয়ে শুধু তাকালো আদ্রিজার মুখের দিকে। শ্রাবণের চাহনি দেখে বলে উঠল আদ্রিজা, আপনি তো আমায় ভালোবাসেন না, কোনোদিন বাসেনও নি, তাহলে অভিনয় করার কি দরকার ছিল শ্রাবণ? আপনার আমায় পছন্দ ছিল না শুরু থেকেই বলে দিতেন শ্রাবণ, এত অভিনয় কেন করলেন? ঘর বাঁধার স্বপ্ন কেন দেখালেন শ্রাবণ? বলতে বলতে চোখ ভেসে আসলো আদ্রিজার।
যতটা কঠোর হয়ে এসেছিল সে ততটা কঠোরতা নিজের মাঝে দমিয়ে রাখতে পারল না। আদ্রিজার কথা শুনে শ্রাবণ বুঝল সে হয়তো ধরা পড়ে গেছে আদ্রিজার কাছে। তাহলে আর অভিনয় করার প্রয়োজন নেই। শ্রাবণ তার না বোঝার ভান থেকে বেরিয়ে আসল। তারপর স্পষ্ট গলায় বলল, তার মানে তুমি সব বুঝে গেছ? নিজেকে সামলে নিল আদ্রিজা। ছলছল চোখে শ্রাবণের দিকে তাকিয়ে বলল সে, আপনি কি ভেবেছিলেন আপনার অভিনয় সারা জীবন চলে যেত আমার? আমি জানি না তুমি কি জেনেছ বা কিভাবে জেনেছ, তবে জেনেই যখন গিয়েছ তাহলে আর অভিনয় করে লাভ নেই। এটা সত্যি, আমি এতদিন তোমার সাথে অভিনয় করতেছিলাম। আসলে সত্যি বলতে কি, তোমার মতো বোকা মেয়ের সাথে অভিনয় করতে আমারও ভালো লাগছিল না। ভালো হয়েছে তুমি সবটা জেনে গিয়েছ। আপনি খুব খুশি হয়েছেন তাই না? এমন কেন করলেন শ্রাবণ? কেন করেছি? মজা করার জন্য। আমার আবার তোমার মতো বোকা মেয়েদের সাথে মজা করতে আনন্দ লাগে। সামান্য আনন্দ পাওয়ার জন্য এইভাবে মেয়েদের মন নিয়ে খেলেন শ্রাবণ। ছি, আপনাকে আমি ভালোবাসতাম এটা ভাবলেও আমার নিজের প্রতি এখন ঘৃণা হচ্ছে। আদ্রিজার কথা শুনে শ্রাবণ হাসল। শ্রাবণের হাসি দেখে আদ্রিজার ইচ্ছে করছে ঠাটিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিতে শ্রাবণের গালে। তবে সেটা করল না, সে চুপচাপ শ্রাবণের পাশ কাটিয়ে চলে আসতে নিল। আদ্রিজাকে যেতে দেখে আবারও রাস্তা আটকাল শ্রাবণ। বলল, এভাবে চলে গেলে কিভাবে হবে? তুমি আমায় এটা বলো, তুমি কি করে ভাবলে তোমার মতো এমন গাইয়া পদের মেয়েকে শ্রাবণ ভালোবাসবে? ভাবিনি তো শ্রাবণ, বিশ্বাস করুন শুরুর দিক দিয়ে আমিও ভাবিনি, কিন্তু আপনার ভোলা ভোলা অভিনয় মাখা কথা শুনে বাধ্য হয়েছিলাম ভাবতে। তাই তো ঠকে গেলাম। আদ্রিজার কথা শুনে হাসল শ্রাবণ। আরুকে দিতে ভার্সিটি এসেছে অভ্র। আজ আদ্রিজা যায়নি আরুদের বাড়ি, যার দরুন আরুকে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিল অভ্র। যদিও আরু বারণ করেছিল তাকে, তবে অভ্র শোনেনি। মাত্রই ভার্সিটির সামনে গাড়ি থামিয়েছে সে। গাড়ি থামতেই আরু গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে চলে গেল ভার্সিটির ভিতর। আজ সে মহা খুশি, কারণ তার বিয়েটা ভেঙে গেছে। রিয়ান কাল রাতেই ফোন করে আরুর বাবাকে বলে দিয়েছিল সে আরুকে বিয়ে করবে না। কারণ বলেনি, শুধু বলেছে বিয়েটা সে করতে পারবে না। আরুর বাবাও মেনে নিয়েছে। যেখানে ছেলেই বিয়েতে রাজি নয় সেখানে কিসের বিয়ে? আর এই খুশির সংবাদটা তার বন্ধুমহলকে দেওয়ার জন্যই আশেপাশের কোথাও না তাকিয়ে সোজা ছুটে গেল আরু তার ক্লাসরুমের দিকে। হঠাৎই আরুর একটা নোটবুক গাড়ির ভিতর রেখে যেতে দেখে অভ্র অবাক হল। আরুকে ডাকল সে, কিন্তু আরু শুনল না। এতে হতাশ হল অভ্র। ওদিকে তার অফিস যেতেও দেরি হয়ে যাচ্ছে। অভ্র বেশি কিছু না ভেবে নোটবুকটা হাতে নিয়ে গাড়ি থেকে বের হল। উদ্দেশ্য হচ্ছে আরুর ক্লাসরুমে গিয়ে এটা ফেরত দেওয়া। যেই ভাবা সেই কাজ। অভ্র তপ্ত নিঃশ্বাস ছেড়ে এগিয়ে যেতে লাগল ভার্সিটির ভিতরে। হঠাৎই অভ্রের চোখ গেল তার থেকে কয়েক কদম দূরে দাঁড়িয়ে থাকা আদ্রিজা আর আদ্রিজার সামনে দাঁড়িয়ে একটা ছেলের দিকে। অভ্র কৌতূহলী এগিয়ে গেল সেদিকে। কেন যেন তার মনে হলো আদ্রিজা ঠিক নেই। আপনি যে আমায় এইভাবে ঠকাবেন এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি শ্রাবণ। প্রচণ্ড হতাশা ভরা কণ্ঠ নিয়ে কথাটা বলে উঠল আদ্রিজা শ্রাবণকে। আর আদ্রিজার কথা শুনে শ্রাবণ বলে উঠল, তোমার কল্পনা করা বা না করাই আমার কিছু যায় আসে না। আর আমি নই, তুমি নিজে এসেছিলে আমার কাছে। তাই বলে এভাবে ঠকাবেন? নিজেকে কখনো আয়নায় দেখেছ? আমি তো এটা ভেবেই অবাক হই, তুমি ভাবলে কি করে তোমার মতো বোকা মেয়েকে আমি ভালোবাসব? আর আমি তোমায় ঠকাইনি, তুমি তোমার নিজের ভাবনায় গুণে ঠকেছ।
আজকাল কাউকে এমন আন্টিরূপে ঘোরাঘুরি করতে দেখেছ? আমার গার্লফ্রেন্ড হওয়ার নখের যোগ্যতাও তোমার নেই, আর সেই তুমি কিনা আমায় বিয়ে করার স্বপ্ন দেখো? অদ্ভুত। শ্রাবণের অপমানে ঘৃণা হল আদ্রিজার। চোখের পানি আর বাঁধ মানল তার। গড়িয়ে পড়ল আদ্রিজার গাল বেয়ে। আদ্রিজা আর দাঁড়াল না, তৎক্ষণাৎ দৌড়ে চলে আসলো সে ওখান থেকে। আর শ্রাবণ সেও বেশি না ভেবে চলে আসলো তার বন্ধুমহলদের সাথে। অবশেষে তার আর আদ্রিজার অভিনয়ের গল্প শেষ হল। অন্যদিকে গাছের আড়ালে দাঁড়িয়ে শ্রাবণ আর আদ্রিজার কথোপকথন শুনেছে অভ্র। ভয়ঙ্করভাবে রেগে গেছে অভ্র এই শ্রাবণের ওপর। তবে আপাতত এই রাগটাকে নিজের মধ্যে দমিয়ে রেখেই চলল সে। তবে আদ্রিজাকে দেওয়া অপমানের যোগ্য জবাব দিবে অভ্র। দিবেই দিবে। ভার্সিটির পিছনে একটা বড় বটগাছের নিচে থাকা বেঞ্চের ওপর বসে আছে আদ্রিজা। চোখ বেয়ে পড়ছে তার নোনা পানি। যাকে এত ভালোবাসল সেই মানুষটাই তাকে নিয়ে এমন নোংরা চিন্তা ভাবনা করল। কথাটা ভাবতেই নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগছে আদ্রিজার। এমন সময় আদ্রিজার পাশে এসে বসল অভ্র। পকেট থেকে নিজের রুমালটা বের করে আদ্রিজার দিকে এগিয়ে দিয়ে বলল সে, এভাবে কাঁদে না ব্ল্যাকবেরি। জানো তো জীবনটা হাসি কান্না, সুখ দুঃখ, ভুলভ্রান্তিতে ভরা। হুট করেই অভ্রের ভয়েস কানে আসতেই হকচকিয়ে উঠল আদ্রিজা। তৎক্ষণাৎ পাশ ফিরে তাকাল সে। তার পাশে সত্যি সত্যিই অভ্রকে দেখে চরম অবাক হয়ে বলল আদ্রিজা, আপনি এখানে? আমি আরুকে পৌঁছে দিতে এসেছিলাম। ভাগ্যিস এসেছিলাম, না হলে কিছু তো জানতেই পারতাম না। আর তাছাড়া সান্ত্বনা দেওয়ার জন্য হলেও কাউকে পাশে চাইত। শেষের কথাটা খুব নীরবভাবেই বলল অভ্র। অভ্রের কথা শুনে পাল্টা ওর হিসেবে আদ্রিজা কি বলবে বুঝতে পারছে না। ছলছল চোখে শুধু তাকিয়ে রইল সে অভ্রের মুখের দিকে। আদ্রিজার চাহনি দেখে অভ্র খানিকটা বিস্মিত কণ্ঠ নিয়ে বলল, তোমার মাঝে কি সাহস বলে কিছু নেই ব্ল্যাকবেরি? অভ্রের কথা শুনে আদ্রিজা তার চোখের পানি মুছতে মুছতে বলল, মানে এটাই শ্রাবণ তোমায় এত কিছু বলল, এত কিছু নিয়ে অপমান করল, ঠাটিয়ে একটা থাপ্পড় মারতে পারলে না? তার মানে আপনি সব শুনেছেন? ওরে নিশ্চুপ কণ্ঠে মাথা নাড়িয়ে বলে উঠল অভ্র। কিছুটা। তপ্ত নিঃশ্বাস ছাড়ল আদ্রিজা। বলল, আমি মানুষটা বরাবরই খুব ভীতু। তবে আজ বাড়ি থেকে অনেক কিছুই ভেবে এসেছিলাম, কিন্তু কিছুই করতে পারিনি। আর শ্রাবণ যা বলল তাতে সত্যিই কিছু বলার নেই আমার। আমি মানুষটাই এমন, এক্ষেত্রে আমি কি করতে পারি বলুন? আমি বাকি সব মেয়েদের মতো স্মার্ট নই। আমার হাঁটা চলা, পোশাক আশাক খুবই সাধারণ। আমি সাধারণভাবে চলাফেরা করতেই পছন্দ করি। আর সত্যি বলতে কি আমার মধ্যে ছোটবেলা থেকেই সাহস জিনিসটা খুব কম আছে। তাই বলে মুখ বুঝে সবটা শুনে নিবে আদ্রিজা? আর কি করার বলুন? আমি তো নিজেকে পাল্টাতে পারবো না। কেন পারবে না পাল্টাতে? আদ্রিজা অবাক হল, চরম অবাক হল। বিস্মিত কণ্ঠ নিয়ে বলল, মানে? আদ্রিজার কথা শুনে অভ্র সিরিয়াস গলায় বলল, মানুষ পারে না এমন কিছু নেই আদ্রিজা, তুমি চাইলেই নিজেকে পাল্টাতে পারবে। অভ্রের কথা শেষ হতেই আদ্রিজা বলে উঠল, কিন্তু আমি তো নিজেকে পাল্টাতে চাই না। কারণ কেউ যদি আমার পাল্টানো রূপটাকে ভালোবাসে তাহলে তো মানুষটা আমায় ভালোবাসল না। রূপ তো ক্ষণিকের জন্য, আজ নয় কাল সেটা এমনি এমনি পড়ে যাবে। অভ্র আদ্রিজার মুখে এমন চমৎকার কথা শুনে মুগ্ধ হল। সাথে ভেবে দেখল কথাটা ঠিক। কিন্তু শ্রাবণের কথাগুলোর পাল্টা জবাব দেওয়ার জন্য আদ্রিজাকে তো একবার হলেও পাল্টাতে হবে।
অভ্র আদ্রিজার দিকে তাকিয়ে বলল, শ্রাবণের কথার মুখ্য জবাব দিবে না ব্ল্যাকবেরি? ওরে নিশ্চুপ সরে বলে উঠল আদ্রিজা। না, কেউ যদি আমায় 2 লাইন কথা শুনিয়ে ভালো থাকে তাহলে থাকতে দিন না। আর মুখ্য জবাব বলতে আমার নিজের আসল ব্যক্তিত্বকে হারিয়ে ফেলা, আমি যেটা নই সেটা দেখানো। কি দরকার এমনটা করে? অভ্র এবারও বুঝল আদ্রিজার কথা। শুনল, মুগ্ধ হয়েছে। মেয়েটা সাধারণ হলেও কথাগুলো অসাধারণ ছিল। পিন পিনে নীরবতায় কাটল কিছুক্ষণ। হঠাৎই অভ্র বলল, আজ ক্লাস করবে না? আদ্রিজা খানিকটা চমকে উঠল। সে ভুলেই গিয়েছিল সে যে ভার্সিটি এসেছে। কিছুক্ষণ চুপ থেকে বলল, না, ভালো লাগছে না। আদ্রিজা উঠে দাঁড়াল। আদ্রিজাকে উঠে দাঁড়াতে দেখে অভ্র উঠে দাঁড়াল। বলল, চলো তবে একসাথে বের হওয়া যাক। আদ্রিজাও শুনল অভ্রের কথা। বলল, ঠিক আছে। হঠাৎই হাঁটতে গিয়ে পায়ে হালকা ব্যথা অনুভব করল আদ্রিজা। কাল বাথরুমে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিল আদ্রিজা। আদ্রিজার অবস্থা বুঝতে পেরে বলল অভ্র, কি হয়েছে? ওরে আদ্রিজা বলে উঠল, কাল রাতে পায়ে একটু ব্যথা পেয়েছিলাম, সেটাই এখন একটু বেড়ে গেছে। হাঁটতে পারবে কি? পারব। বলেই হাঁটতে নিতেই পায়ে মোচড় লেগে পড়ে যেতে নিল আদ্রিজা। সাথে সাথে তাকে ধরে বসল অভ্র। বলল, তুমি ঠিক আছো তো? ঠিক সেই মুহূর্তেই সেখানে এসেছিল শ্রাবণ। আদ্রিজা আর অভ্রকে দেখল সে। সাথে রাগ উঠল তার। যে মেয়ে কতক্ষণ আগেও তার শোকে কাঁদছিল সেই মেয়ে এখনই অন্য আরেকটা ছেলের সাথে। শ্রাবণের রাগ উঠল, চোখ মুখ শক্ত হল। তবে কিছু বলল না। কিছুক্ষণ তাকিয়ে থেকে সরে গেল সে। হঠাৎই নিজের হুঁশ আসতেই তৎক্ষণাৎ অভ্রের থেকে নিজেকে ছাড়িয়ে বলল আদ্রিজা, আমি ঠিক আছি। তুমি পারবে যেতে? পারব। বলেই আবারও হাঁটা ধরল আদ্রিজা। ব্যথা অনুভব এখনো করছে সে, তবে সেটা দমিয়ে রাখল নিজের মাঝেই। তখন আচমকাই বসা থেকে উঠে হাঁটা দেওয়াতে ব্যথাটা বেশি লেগেছিল আদ্রিজার। তাই পড়ে যেতে নিচ্ছিল সে। এদিকে অভ্র সে বুঝতে পেরেছে আদ্রিজার ব্যথা অনুভব হচ্ছে, তারপরও সেটা নিজের মাঝে লুকিয়ে রাখছে সে। অভ্র বুঝে এই মেয়েটা এত সহজ সরল কেন। তপ্ত নিঃশ্বাস ছাড়ল অভ্র। তারপর তৎক্ষণাৎ এগিয়ে গেল আদ্রিজার কাছে। তারপর আদ্রিজা আর অভ্র পাশাপাশি হেঁটে চুপচাপ বেরিয়ে যেতে লাগল দুজন। হঠাৎই অভ্র বলল, সব সময় সরলতা ভালো নয় ব্ল্যাকবেরি, মাঝে মধ্যে একটু কঠোরও হতে হয়। আর ব্যক্তিত্ব মানুষের মুখে নয় মনে হয়। তোমার মনটা পরিষ্কার মানেই তুমি এবং তোমার ব্যক্তিত্ব দুটোই সুন্দর। ওরে কিছু বলে না আদ্রিজা। শুধু এক পলক নিশ্চুপ দৃষ্টিতে অভ্রের দিকে তাকিয়ে আস্তে আস্তে হাঁটতে থাকে সে। সময় কাটছিল। রাত 8টা। ব্যস্তহীন রাস্তা দিয়ে আলোকিত ল্যাম্পপোস্টের ভিড়ে নিশ্চুপে হেঁটে চলেছে আদ্রিজা। শ্রাবণের সাথে কথা বলতে না পেরে বড্ড কষ্ট হয় আদ্রিজার। আজ 2 দিন হল কথাবার্তা সব বন্ধ আদ্রিজা আর শ্রাবণের। রোজ সকালের শ্রাবণের গুড মর্নিং আর রাতে ঘুমানোর আগে গুড নাইট মেসেজের বিষয়টাকে বড্ড মিস করে আদ্রিজা। না পারছে সইতে, না পারছে কিছু করতে। একা একা দুমড়ে মুচড়ে যাচ্ছে সে। সেদিনের পর আর ভার্সিটি যায়নি আদ্রিজা। তার বন্ধুমহলও অনেকবার ফোন করেছিল তাকে, কিন্তু অসুস্থতার বাহানা দিয়েছিল তাদের। রাতটা অন্ধকার। আকাশে তারারা ঝলমল করছে আজ।
প্রায় 2 দিন পরই এভাবে রাতের বেলা বাড়ি থেকে বের হলো আদ্রিজা। তাও হতো না, মায়ের জন্য কিছু ঔষধ কিনতে বাহিরে বের হয়েছিল সে। যদিও মা আসতে দিতে চায়নি, আদ্রিজা নিজেই জোর খাটিয়ে এসেছে বাহিরে। বাসায় আর রুমের মধ্যে ভালো লাগছিল না তার। রাতের জ্যোৎস্না ভরা আবছা আলোতে হাঁটতে ইচ্ছে করছিল তার। এতে যদি মনটা ভালো হয় এই যা। নানা কিছু ভাবতে ভাবতে এগিয়ে চলছিল আদ্রিজা। এমন সময় হুট করেই হর্ন বাজার শব্দ কানে আসলো আদ্রিজার। আদ্রিজা সরে আসলো, কিন্তু গাড়িটা এগিয়ে গেল না, আরো উচ্চ স্বরে শব্দ করতে লাগল সে। এতে বিরক্ত হলো আদ্রিজা। সে তো সাইড দিয়েছে, তারপরও কেন যাচ্ছে না গাড়িটা? আদ্রিজা বিরক্তির চরম সীমানায় পৌঁছে গিয়ে রাগী গলায় পিছন ঘুরে বলে উঠল, সমস্যাটা কি? আমি তো সা। আর কিছু বলতে গিয়েও থেমে গেল আদ্রিজা, কারণ তার পিছনে গাড়িতে বসে অব্র আসছিল। আদ্রিজা অবাক হয়ে এগিয়ে গেল গাড়িটার কাছে, তারপর বলল, আপনি এই সময় এখানে? ওরে অব্র বেশি না ভেবে বলে উঠল, এদিকে একটা কাজ ছিল তাই এসেছিলাম। তা তুমি কোথায় যাচ্ছ? আমি তো ওই সামনের একটা ফার্মেসিতে যাচ্ছিলাম মায়ের জন্য ঔষধ কিনতে। ওহ গাড়ি আসো, আমিও ওদিকেই যাব, তোমায় নামিয়ে দিব চলো। তার প্রয়োজন নেই, আমি পারব। তুমি না বড্ড কথা বলো, তাড়াতাড়ি আসো বলছি। অভ্রের এবারের কথা শুনে আদ্রিজা চেয়েও কিছু বলতে পারল না, হেঁটে গিয়ে উঠল সে অভ্রের গাড়িতে। আদ্রিজা গাড়িতে বসতেই অভ্র বলে উঠল, তারপর বলো তুমি ঠিক আছো তো? খারাপ থাকবো কেন? আচ্ছা আপনি আমায় এটা বলুন তো, যখনই আমার মন খারাপ থাকে তখনই আপনি কোথা থেকে আসেন বলুন তো? আদ্রিজার কথা শুনে অভ্র হালকা হেসে বলল, তা তো আমিও জানি না। আজও তো দেখা হলো, তবে কি আজও মন খারাপ তোমার? ওরে নিরদ্বিধায় বলে উঠল আদ্রিজা, সত্যি বলতে কি বাসায় খুব একটা ভালো লাগছিল না। ওই মন খারাপও বলা যায় খানিকটা। তবে বেশি ভাববেন না, আমি ঠিক আছি। যে ছেলে কোনোদিন আমায় ভালোই বাসেনি তাকে নিয়ে মন খারাপ করার কোনো মানেই হয় না। সেটাই। এখন আমার কথা বাদ দিন, আপনার কথা বলুন। লাবণ্য আপুকে প্রপোজ করেছিলেন? ওরে খানিকটা নিরাশা গলায় বলল অভ্রকে। না। অভ্রের কথা শুনে আদ্রিজা অবাক হয়ে বলল, এখনো বলেননি? আপনি আমায় ভীতু বলেন, অথচ নিজেই তো আমার চেয়ে ভীতু বেশি। আমি মোটেও ভীতু নই বুঝলে, কিন্তু এই ভালোবাসি শব্দটা কেন যেন লাবণ্যের কাছে যেতেই চায় না। ওর সামনে গেলেই আমি সব ভুলে যাই। আর কোনো না কোনো সমস্যা আসবেই দেখেছি আমি। অভ্রের কথা শুনে হেসে ফেলে আদ্রিজা। আদ্রিজাকে হাসতে দেখে বলে অভ্র, তুমি হাসছ? হাসব না তো কি করব? আপনি নাকি সেই কবে থেকে লাবণ্য আপুকে ভালোবাসেন, অথচ এখন পর্যন্ত বলতেই পারেননি। বলবো বলবো, সময় হলেই বলবো। সময়টা কবে আসবে শুনি? আপনার জায়গায় তুষার ভাইয়া থাকলে এতদিনে হয়তো বিয়ে হতে যেত তাদের। তুমিও তুষারের সাথে তুলনা করলে অবশ্য আমারও সেটাই মনে হয়, তুষার থাকলে এতদিনে সব ক্লিয়ার হয়ে যেত। এই রকম হাজারো বক বক করতে করতে এগিয়ে চলছিল অভ্র আর আদ্রিজা। আদ্রিজা মাঝে মাঝে হাসছিল অভ্রের কথা শুনে। আর অভ্র বেশ মজা পাচ্ছিল আদ্রিজার সাথে মনের দুঃখগুলো শেয়ার করে। হঠাৎই সামনের একটা টঙের দোকানের দিকে চোখ গেল অভ্রের। বলল সে, চা খাবে? হুট করেই অভ্রের মুখে চা খাওয়ার কথা শুনে হকচকিয়ে উঠল আদ্রিজা। বিস্মিত গলায় বলল, কি? বলেছি চা খাবে। এখন? চল খাই ওই সামনের দোকানটায়।
তারপর ওই সামনেই একটা ফার্মেসি আছে, ওখান থেকে ঔষধ কিনে বাড়ি ফিরবে নি। অভ্রের কথা শুনে আদ্রিজা কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে। অতঃপর দুজনেই গাড়ি থেকে নামল। তারপর দুজনেই এগিয়ে গেল টঙের দোকানের সামনে। পাশাপাশি বেঞ্চে বসে দুধ চা খাচ্ছে আদ্রিজা আর অভ্র। এইভাবে খোলা আকাশের নিচে বসে তেমন একটা চা খাওয়ার সুযোগ হয়নি কারোই। সেদিন সকালে শুধু ইউনুসের জোড়াজুড়িতে খেয়েছিল অভ্র আর আদ্রিজা। দুজনেরই বেশ লেগেছিল বিষয়টা। তাই তো আজ হুট করে এই টং দোকানটা দেখে অভ্রের ইচ্ছে করল আবার চা খেতে। যদিও একা থাকলে কখনোই খেত না অভ্র। হঠাৎ নিজের ভাবনাগুলোকে সরিয়ে রেখে বলে উঠল অভ্র, ভার্সিটি যাচ্ছ না কেন? খানিকটা হকচকিয়ে উঠল আদ্রিজা। সে যে ভার্সিটি যাচ্ছে না এটা অভ্র জানল কি করে? পরক্ষণেই আরুর কাছ থেকে জানতে পারে বিষয়টা। বুঝতে পেরে বলল আদ্রিজা, এমনি জীবনটা নতুনভাবে শুরু করো আদ্রিজা। কারণ জানো তো কারো জন্য কারো জীবন থেমে থাকে না। এই নিয়ে টুকিটাকি কথা হচ্ছিল অভ্র আর আদ্রিজার মাঝে। অভ্র বলছিল আর আদ্রিজা নিশ্চুপে শুনছিল। আদ্রিজার বরাবরই অভ্রের এই মোটিভেশনাল কথাগুলো ভালো লাগে। এদিকে বাইকে করে সুমিতাকে নিয়ে যাচ্ছিল শ্রাবণ। হঠাৎই শ্রাবণের চোখ গেল তাদের থেকে খানিকটা দূরে রাস্তার অপোজিটে থাকা টঙের দোকানের সামনে বসে থাকা আদ্রিজা আর অভ্রের দিকে। আজ দুদিন পর আদ্রিজাকে চোখে পড়ল শ্রাবণের। কিন্তু পরক্ষণেই আদ্রিজার সাথে অভ্রকে দেখে চরম রাগ উঠল শ্রাবণের। চোখ মুখ আবারও শক্ত হয়ে এলো তার। শ্রাবণ গাড়ি থেকে নামতে যাবে, এরই মাঝে সুমিতা শ্রাবণের কাঁধ ধরে বলল, কোথায় যাচ্ছ? শ্রাবণ থেমে গেল। বেশি না ভেবে বলল, কই কোথাও না তো। বলেই গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল শ্রাবণ। আবারও এক পলক যাওয়ার আগে তাকিয়েছিল সে আদ্রিজার মুখের দিকে। আর অন্যদিকে আদ্রিজা আর অভ্র নিজেদের কথার মাঝে এতটাই মগ্ন ছিল যে কেউ যে তাদের দেখে গিয়েছে সেটাই বুঝতে পারেনি দুজন। পরের দিন ভার্সিটিতে জোরে নিঃশ্বাস ফেলেই নিজের ক্লাসরুমের উদ্দেশ্যে যাচ্ছিল আদ্রিজা। এমন সময় হুট করেই কোথা থেকে শ্রাবণ এসে সামনে দাঁড়াল তার। আচমকা এমনটা হওয়াতে পুরো চমকে উঠল আদ্রিজা। খানিকটা হতভম্ব গলায় বলল, আপনি? স্তব্ধ হয়ে আছে পুরো ভার্সিটি। কারণ ভার্সিটির মোস্ট পপুলার সিনিয়র ভাই শ্রাবণকে সবার সামনে গালে কষিয়ে থাপ্পড় মেরেছে আদ্রিজা। আশেপাশে সবাই জাস্ট নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে আদ্রিজা আর শ্রাবণের মুখের দিকে। তারা জানে না আদ্রিজা আর শ্রাবণের মাঝে এমন কি ঘটল, যার জন্য এইভাবে সবার সামনে থাপ্পড় বসিয়ে দিল আদ্রিজা শ্রাবণের গালে। কিছুক্ষণ আগে হুট করেই শ্রাবণকে নিজের সামনে দেখে ভড়কে যায় আদ্রিজা। হতভম্ব গলায় বলেও সে আপনি, কিন্তু পরক্ষণেই বেশি না ভেবে পাশ কাটিয়ে চলে যেতে নেয় আদ্রিজা। কিন্তু শ্রাবণ যেতে দেয় না, গম্ভীর কণ্ঠ নিয়ে বলে, দাঁড়াও। আদ্রিজা দাঁড়ায় না, যা দেখে শ্রাবণ রেগে যায়। রেগে গিয়েই মুখোমুখি এগিয়ে গিয়ে দাঁড়ায় সে আদ্রিজার সামনে। তারপর বলে, আমি তোমায় দাঁড়াতে বলেছি, তুমি শুনতে পাওনি? ওরে এক বুক সাহস নিয়ে বলে উঠল আদ্রিজা, না শুনতে পাইনি। কে আপনি যে আপনার কথা শুনতে হবে আমায়? আর এভাবে রাস্তা আটকে দাঁড়িয়ে আছেন কেন? যেতে দিন আমায়। আদ্রিজার কথায় আরো রাগ উঠে শ্রাবণের ধমকের স্বরে বলে সে, তোমার বড্ড সাহস বেড়ে গেছে তাই না? শ্রাবণের কথা শুনে হাসল আদ্রিজা। বলল, আমার যদি সত্যি সাহস থাকত তাহলে আপনার অপমানের যোগ্য জবাব হিসেবে আপনার গালে কষিয়ে একটা থাপ্পড় মারতাম শ্রাবণ।
কিন্তু আফসোস আমার মাঝে সেই সাহসটা নেই। আদ্রিজার কথা শ্রাবণের রাগ উঠেছে ঠিকই, কিন্তু আপাতত সেই রাগটাকে দমিয়ে রেখে বলল সে, কাল রাতে তোমার সাথের ছেলেটা কে ছিল? শ্রাবণের কথা শুনে আদ্রিজা অবাক হল, চরম অবাক হল। বিস্মিত কণ্ঠ নিয়ে বলল, কোনো ছেলে? এখন তো ভাজা মাছটা উল্টে খেতেও পারবে না, কিন্তু কাল রাতে মাঝরাস্তায় টং দোকানে চা ঠিকই খেতে পারো। শ্রাবণের কথা শুনে এবার বুঝল আদ্রিজা শ্রাবণ অভ্রের কথা বলছে। আদ্রিজার ভাবনার মাঝেই আবারও বলে উঠল শ্রাবণ, কি এবার মনে পড়েছে কোনো ছেলে? দেখুন, অতিরিক্ত ফালতু কথা বলবেন না। আর আমার যার সাথে ইচ্ছে তার সাথে বসে মাঝরাস্তা কেন, মাঝরাতে বসে চা খাবো তাতে আপনার কি? আপনার আমার মাঝে কোনো সম্পর্ক নেই, তাই যেতে দিন আমায়। আপনি থাকুন না আপনার মতো, বলেই চলে যেতে নেয় আদ্রিজা। এরই মাঝে পিছন ঘুরে আদ্রিজার দিকে তাকিয়ে বলে উঠল শ্রাবণ, খুব তো বলেছিলে তুমি নাকি আমায় ভালোবাসো, এই তোমার ভালোবাসার নমুনা। আদ্রিজা থেমে গেল, পিছন ফিরে তাকালো সে, বিস্মিত গলায় বলল, আপনার প্রতি আমার ভালোবাসার নমুনা দেখে আপনি কি করবেন? আদ্রিজার কথা শুনে শ্রাবণ আবারও এগিয়ে আসলো আদ্রিজার দিকে। তারপর বলল, আমাদের ব্রেকআপ হয়েছে ঠিকমতো 5 দিনও হয়নি, এরই মাঝে নতুন সঙ্গী জোগাড় করে ফেলেছ। আবার আমার সামনে এসে নেকা কান্না দেখাও, লজ্জা করে না তোমার? আদ্রিজার রাগ উঠল, খুব রাগ উঠল, তবে নিজেকে দমিয়ে রেখে বলল সে, মুখ সামলে কথা বলুন শ্রাবণ। সামলাবো না? মুখ কি করবে তুমি? সেদিন তো একদম নেকা কান্না জড়িয়ে দিয়েছিলি, মনে হচ্ছিল যেন আমায় ছাড়া বাঁচবেই না, আর আজ দুদিনের মধ্যেই নতুন ছেলে নিয়ে মাঝরাস্তায় হাসাহাসি ঢলাঢলি করতে লজ্জা লাগে না? শ্রাবণের এবারের কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি আদ্রিজা। কারণ এবারের কথায় শ্রাবণ শুধু তাকে না, অভ্রের মতো ভালো মনের মানুষটাকেও অপমান করেছে। অতঃপর আদ্রিজা রেগে গিয়ে ঠাটিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয় শ্রাবণের গালে। সাথে আশেপাশে সবাই পুরো স্তব্ধ হয়ে যায় আদ্রিজার এমন কাণ্ডে। বর্তমানে গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে শ্রাবণ আদ্রিজার মুখের দিকে। সে কল্পনাও করতে পারেনি আদ্রিজা তাকে থাপ্পড় মারবে। এদিকে আদ্রিজা কাট কাট গলায় শ্রাবণকে আঙুল দেখিয়ে বলে উঠল, ব্যাস মিস্টার শ্রাবণ, অনেকক্ষণ যাবৎ আপনার বক বক শুনছি। কি ভেবেছেন কি নিজেকে খুব বড় ভাবেন আপনি? শুনুন, সব মানুষকে নিজের মতো ভাববেন না। মেয়েদের মন নিয়ে খেলা, তাদের সাথে ঢলাঢলি করা, এটা আপনার স্বভাব, আমার নয়। আমার জীবন, আমি কার সাথে বসে চা খাবো, ঘুরতে যাব, এটা আমি দেখে নিব। এটা নিয়ে আপনায় ভাবতে হবে না। কি ভেবেছেন কি আপনায় ভালোবেসেছিলাম বলে যখন যা ইচ্ছে হবে তখন তাই বলে কথা শোনাবেন? অনেক শুনেছি আপনার কথা, কিন্তু আর নয়। অনেক কিছু বলেছেন আমায়, সব মুখ বুঝে সহ্য করেছি আমি, কিন্তু অভ্রের মতো ভালো মনের মানুষকে নিয়ে উল্টো পাল্টা কথা বললে আমি সহ্য করব না। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট টাইম উল্টো পাল্টা কিছু বলার আগে ভেবে বলবেন। বলেই জোরে জোরে নিঃশ্বাস ফেলে এদিক সেদিকে কোথাও না তাকিয়ে সোজা নিজের ক্লাসরুমের উদ্দেশ্যে চলে গেল আদ্রিজা। চরম রাগ হচ্ছে তার, চরম রাগ। কত বড় সাহস অভ্রের মতো মানুষকে নিয়ে বাজে কথা বলে। অন্যদিকে শ্রাবণ পুরো বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। ভিতরে ভিতরে প্রচণ্ড রেগে গেছে সে। আশেপাশে তাকালো শ্রাবণ। সবাই বেশ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। শ্রাবণ গালে হাত দিয়ে রাগে হন হন করে বেরিয়ে গেল ভার্সিটি থেকে। ক্লাসরুমের 5 নাম্বার বেঞ্চটাতে বসে আছে আদ্রিজা।
আর তাকে ঘিরে ধরে গোল হয়ে বসে আছে তার বন্ধুমহলের সবাই, শরীফ, সিফাত, তুলি, বুশরা, আশিক আর আরু। সবাই পুরো হতভম্ব হয়ে তাকিয়ে আছে তার দিকে। তারাও শ্রাবণের ঘটনার সময় ছিল সেখানে। সাথে আদ্রিজার বলা কিছু কিছু কথা শুনেছে তারা। তার মানে আদ্রিজা যেদিন সত্যি বলেছিল সে কাউকে ভালোবাসে, আর সেই কেউ মানুষটা শ্রাবণ ছিল। তুলি গিয়ে বসল আদ্রিজার পাশ দিয়ে, তারপর বলল, তুই ঠিক আছিস তো আদ্রিজা? তুলির কথা শুনে রাগী দৃষ্টিতে তাকালো আদ্রিজা তুলির দিকে। যা দেখে তুলি ভয় পেয়ে বলল, না থাক, কিছু বলতে হবে না তোকে। বলেই আদ্রিজার পাশ থেকে উঠে চলে যায় সে সবার মাঝে। তারপর বলে, এখন কিছু বলিস না, ও পুরো রেগে আছে। তুলির কথা শুনে সবাই বেশ চুপ রইল। হঠাৎই আশিক বলল, আগডুম বাগডুম, আজ আমাদের নিরিবিলি আফার আগে ঘুম। আশিকের কথা শুনে এবার আরু বলল, এই বাক সেই বাক। তুই আশিক এবার চুপ থাক। হুট করেই আশিকের কবিতার ওর হিসেবে আরুকেও কবিতা বলতে দেখে হতভম্ব হয়ে সবাই একসাথে বলে উঠল, মারো তালি। কিন্তু কেউ তালি মারল না। উল্টো সবার কথা শুনে রাগী দৃষ্টিতে সবার দিকে তাকালো আদ্রিজা। যা দেখে শরীফ বলে উঠল, না থাক, তালি মারার দরকার নেই। তুই বইন আজ শান্ত থাক। প্রতি ওরে আদ্রিজা কিছু বলে না, শুধু দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকায় সে। অফিসে নিজের রুমের ল্যাপটপে কাজ করছিল অভ্র। এমন সময় সেখানে খুশি মনে ছুটে আসলো লাবণ্য। হাতে তার একটা কাগজ। লাবণ্য ছুটতে এসে খুশি মনে বলল অভ্রকে, অভ্র, আজ আমি খুব খুশি, খুব 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 খুশি। হুট করেই নিজের রুমে ঢুকে লাবণ্যের এমন লাফালাফি দেখে হকচকিয়ে উঠল অভ্র। তৎক্ষণাৎ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে বলে উঠল সে, কেন, কি হয়েছে? ওরে খুশি মনে বলে উঠল লাবণ্য, অবশেষে আমার আমেরিকা যাওয়ার স্বপ্নটা পূরণ হলো অভ্র। আমার আমেরিকায় গিয়ে আমেরিকার বড় ভার্সিটিতে টিচার হওয়ার স্বপ্নটা অবশেষে পূরণ হল। দুদিন পরই আমার ফ্লাইট। লাবণ্যের কথা শোনার সাথে সাথে মুখটা ফ্যাকাশে হয়ে গেল অভ্রের। নিশ্চুপ কণ্ঠে বলে উঠল সে, আর ফিরবি না? অভ্রের কথা শুনে স্বাভাবিক গলায় বলল লাবণ্য, না। সঙ্গে সঙ্গে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল অভ্রের। তবে কিছু বলতে পারল না সে। অভ্রের রিয়েকশন দেখে মনে মনে হাসল লাবণ্য। তারপর অভ্রের সোজাসুজি সামনের চেয়ারে বসে বলল সে, তুই খুশি হোসনি অভ্র? ওরে গম্ভীর কণ্ঠ নিয়ে বলল অভ্র, খুশি না হওয়ার কি আছে, তোর এতদিনের স্বপ্ন পূরণ হল। খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। অভ্রের কথা শুনে লাবণ্য বুঝতে পেরেছে অভ্র রাগ করেছে তার ওপর। কিন্তু আপাতত সেই রাগটাকে পাত্তা না দিয়ে বলে উঠল সে, আমি চলে গেলে তুই আমায় মিস করবি অভ্র? তোকে মিস করার কি আছে? অদ্ভুত বোকা বোকা প্রশ্ন সব। তার মানে আমি চলে গেলে তুই আমায় মিস করবি না? লাবণ্যের কথার স্ট্রেট জবাব অভ্রের। না। এবার আর কিছু বলল না লাবণ্য। কিছুক্ষণ চুপ থেকে নিজের ব্যাগে হাত দিল সে। তারপর নীল রঙের খামটা বের করে এগিয়ে দিল সে অভ্রের দিকে। তারপর বলল, এটা তোর জন্য। লাবণ্যের কাজে চরম অবাক হল অভ্র। খামটা হাতেও নিল সে। তারপর বলল, এটার ভিতর কি আছে? আছে কিছু একটা। লাবণ্যের কথা শুনে অভ্র খুলতে নিল খামটা। সাথে সাথে লাবণ্য বারণ করে বলে উঠল, আরে আরে, এখনই খুলছিস কেন? আহ!
এটার ভিতর কি আছে দেখব না? হুম, দেখবি তো, কিন্তু পরে আমি যাওয়ার পর। এমন কেন? সেটা তুই খামটা খুলে জিনিসটা দেখলেই বুঝতে পারবি। অভ্র শুনল লাবণ্যের কথা। তারপর খামটার দিকে তাকিয়ে থেকেই বলল, ঠিক আছে। এরই মাঝে লাবণ্যের ফোনটা বেজে উঠল। তার বাবা ফোন করেছে। লাবণ্য ফোনটা না তুলে অভ্রকে উদ্দেশ্য করে বলল, আমায় এখন যেতে হবে, বাবা মায়ের সাথে শপিংয়ে যাব, পরে কথা হবে। ওরে, অভ্র বলে উঠল, ঠিক আছে। অতঃপর লাবণ্য উঠে দাঁড়াল। কিছুক্ষণ অভ্রের পানে তাকিয়ে থেকে বলল সে, খামটা খুলে দেখিস কিন্তু ভিতরের জিনিসটা। ওরে, অভ্র গম্ভীর কণ্ঠ নিয়ে বলল, ঠিক আছে। লাবণ্য বেরিয়ে গেল। তবে যাওয়ার আগে আরও একবার তাকালো সে অভ্রের দিকে। মুখ ভার করে তাকিয়ে আছে নিচের দিকে। লাবণ্য অভ্রের মুখের দিকে তাকিয়ে থেকে মনে মনে বলল, আর কত মনের কথা লুকিয়ে রাখবি অভ্র? এবার তো মুখ ফুটে কিছু বল। তবে এবার আর চিন্তা নেই, তুই না বললেও আমি ওই খামে ভরা চিঠিটায় লিখে দিয়েছি সবটা। কারণ আমিও যে তোকে। ভেবেও থেমে গেল লাবণ্য। মুচকি হেসে বেরিয়ে গেল সে অভ্রের রুম থেকে। ভার্সিটি থেকে ফেরার পথে বাড়ির সামনে একটা বড় কালো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে চরম অবাক হল আদ্রিজা। তবে বেশি না ভেবে চুপচাপ ঢুকে পড়ল সে বাড়ির ভিতরে। চলে গেল তাদের রুমের কাছে। পরক্ষণেই তার ঘরের সামনেই অনেকগুলো মানুষের জুতো দেখে নিস্তব্ধ পায়ে এগিয়ে গেল সে ভিতরে। মনে মনে বলল, এখন কারা এসেছে তাদের বাড়ি? মায়ের পছন্দ করা খয়েরি রঙের একটা শাড়ি পরে পাত্রপক্ষের সামনে বসে আছে আদ্রিজা। হুট করে এইভাবে পাত্রপক্ষের সাথে দেখা করতে বসতে হবে এটা ভাবিনি আদ্রিজা। কতক্ষণ আগেই ভার্সিটি থেকে ফিরে বাড়িতে নতুন মানুষের আগমন দেখে বেশ অবাকই হয় আদ্রিজা। আদ্রিজা বিস্মিত হয়েই এগিয়ে যায় রুমের ভিতরে। এরই মাঝে আদ্রিজার মা এসে আদ্রিজাকে নিয়ে যায় তার রুমে। তারপর বুঝিয়ে বলে আদ্রিজাকে পাত্র নাকি খুব ভালো, তার দূর সম্পর্কের এক আত্মীয়ের ছেলে। আদ্রিজা শুরুতে পাত্রপক্ষের সামনে আসতে রাজি হয়নি, কিন্তু পরে মায়ের জোরাজোরিতে রাজি হয় সে। আদ্রিজার মাই সাজিয়ে গুছিয়ে নিয়ে আসে আদ্রিজাকে পাত্রের সামনে। বর্তমানে পাথরের ন্যায় চুপচাপ মাথা নিচু করে বসে আছে আদ্রিজা। একদমই অনুভূতি শূন্যহীন মানুষ লাগছে তাকে। তবে বর্তমানে আদ্রিজার খারাপ লাগার বিষয়টা এটা নয়, তাকে পাত্রপক্ষ দেখতে এসেছে, তার খারাপ লাগার বিষয় হল শ্রাবণ, একমাত্র শ্রাবণ। ভীষণ জোরে কান্না পাচ্ছে আদ্রিজার। চিৎকার করে জিজ্ঞেস করতে মন চাইছে তার, এমন কেন করলে শ্রাবণ? এইভাবে স্বপ্ন দেখিয়ে কেন ভেঙে দিল? দীর্ঘ শ্বাস বের হল আদ্রিজার। হঠাৎই পাত্রের মায়ের ডাকে হুঁশ আসলো আদ্রিজার। বলল পাত্রের মা, তা মা তোমার নাম কি? ওরে, আদ্রিজাও মহিলাটির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, জি আদ্রিজা। তা রান্না বান্না কিছু জানো তুমি? মহিলাটির কথা শুনে আদ্রিজা তাকালো তার মায়ের দিকে। তারপর বলল, হুম। অতঃপর এইরকম টুকিটাকি আরও কিছু প্রশ্ন করল পাত্রের মা। আদ্রিজাও চুপচাপ একে একে ওর দিতে লাগল। গোধূলি বিকেল। স্যাঁতস্যাঁতে কাদায় জর্জরিত রাস্তাঘাট। দুপুরের দিকটায় বৃষ্টি নামায় এমনটা হয়েছে। এই বৃষ্টির চক্করে পাত্রপক্ষরাও বের হতে পারছিল না আদ্রিজার বাড়ি থেকে। কতক্ষণ আগেই বৃষ্টি থামার পরই পাত্রপক্ষ চলে গেছে আদ্রিজার বাড়ি ছেড়ে, আর তারা বের হতেই আদ্রিজাও জামাকাপড় পাল্টে তার রুমে থাকা সেই বিড়াল ছানাটাকে নিয়ে বেরিয়ে পড়েছে নিজ মনে। ভালো লাগছে না কিছু।
ছেলেপক্ষরা কিছু বলেনি তাদের আদ্রিজাকে পছন্দ হয়েছে নাকি হয়নি কিছুই বলেনি তারা। তবে মায়ের কাছে শুনেছে রাতে নাকি ফোন করে বলবে তাদের। আদ্রিজার এই মুহূর্তে বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই ওনারা কি বলল না বলল। যাকে ভালোবাসল সেই তো ধোঁকা দিল। তবে আদ্রিজা মনে মনে চায় বিয়েটা যেন না হয়। আর বাকিটা ভাগ্যের লিখন। তার ভাগ্যে আসলে কে আছে এটা ভেবেই মাঝে মাঝে কনফিউশন হয় আদ্রিজার। যাকে ভালোবাসল সেই তো আপন হল না। তাহলে কে আছে তার জীবনে যে সত্যিকার অর্থেই তাকে ভালোবাসবে খুব করে। তার সাধারণত্বকেই খুশি মনে অ্যাকসেপ্ট করে নিয়ে স্বপ্ন বুনবে আনমনে। আদৌ কি কেউ আছে? আচ্ছা, যে ছেলেটা তাকে দেখতে আসলো সেই ছেলেটা কি তাকে খুব ভালোবাসবে নাকি শুধুই? বেশি ভাবল না আদ্রিজা। কেমন যেন মাথার ভিতর সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। হঠাৎই আদ্রিজা তার বিড়াল ছানার মাথায় হাত বুলাতে বুলাতে বলে উঠল, আচ্ছা কিটি, বিড়ালের নাম বলতে পারিস এমন কে আছে যে আমায় ভালোবাসবে? আমি যাকে ভালোবাসলাম সে তো বাসল না, তাহলে কে হতে পারে বলতো যে আমায় ভালোবাসবে? নাকি এমন কেউ নেই যে আমায় ভালোবাসবে? কি জানি, হয়তো আছে হয়তো নেই। এমন সময় হঠাৎই হর্নের শব্দ কানে আসতেই সাইডে সরে আসলো আদ্রিজা। পিছন ঘুরতেই আজও অভ্রকে দেখে খানিকটা অবাক হল আদ্রিজা। আদ্রিজাকে দেখে আজও গাড়ি থামালো অভ্র। বলল, কোথায় যাচ্ছ? ওরে আদ্রিজাও বেশি না ভেবে বলে উঠল, তেমন কোথাও না, ভালো লাগছিল না বাড়িতে, তাই আমার পুচকে বিড়ালটাকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম এই যা। তা আপনি কোথায় যাচ্ছেন? আমি ওই সামনে যাচ্ছি অফিসের কাজে। ওহ যান তাড়াতাড়ি নয়তো দেরি হয়ে যাবে। আসলেই দেরি হয়ে যাবে। এখন যাই বুঝলে পরে কথা হবে মিস ব্ল্যাকবেরি। ওরে আদ্রিজাও মুচকি হেসে বলল, ঠিক আছে। অতঃপর অভ্র আর না দাঁড়িয়ে চলে গেল গাড়ি নিয়ে। আর আদ্রিজাও কিছুক্ষণ অভ্রের যাওয়ার পানে তাকিয়ে দেখে হাঁটা ধরল নিজের মতো করে। সাথে হাঁটতে হাঁটতে আবারও বলল তার বিড়াল ছানাটাকে, জানিস তো এই আরুর ভাই অভ্র মানুষটা ভীষণই ভালো। আমায় কতবার যে হেল্প করল হিসাব নেই। তবে আজও বুঝলাম না উনি আমায় ব্ল্যাকবেরি কেন ডাকে, সেই প্রথম দিন থেকে এই নামটায় ডাকে আমায়। কেন ডাকে বলতো কখনো জিজ্ঞেস করা হয়নি, তবে সেইভাবে কখনো সুযোগ মিললে নিশ্চয়ই জিজ্ঞেস করব ওনায় কেন উনি আমায় মিস ব্ল্যাকবেরি বলে ডাকে। এই রকম নানা কিছু বলতে বলতে এগিয়ে চলল আদ্রিজা। আজ কেন যেন কথা না বলে থাকতেই পারছে না আদ্রিজা। পাগল টাগল হয়ে গেল নাকি? কথাটা ভেবে আদ্রিজা নিজেই হেসে ফেলল। প্রেমে ছ্যাক খেয়ে মাথা বোধহয় পুরোপুরিই গেছে তার। জমজমাট ক্যাম্পাস, ফুরফুরে বাতাস বইছে চারপাশে। সকালের সোনালি রোদ্দুরে ভরে গেছে ক্যাম্পাসের প্রতিটি রুমসহ লাইব্রেরির কর্নারর সোনার সাথে মাঠের আনাচে কানাচের সব জায়গা। মানুষে ভর্তি আজ পুরো ক্যাম্পাস। বিষয়টা না যতটা সুন্দর তার থেকেও চেঁচামেচির শোরগোলে যেন আরও বিরক্তকর। আর এসবের ভিড়েই নিজ ডিপার্টমেন্টের নিজ রুমের একদম শেষ বেঞ্চের আগের বেঞ্চটার জানালার ধারে চুপচাপ বসে আছে আদ্রিজা। মনটা ভীষণই খারাপ তার, কারণ কালকের তাকে দেখতে আসা ছেলেপক্ষের নাকি তাকে পছন্দ হয়েছে আর আগামী 15 দিনের মাথাতেই পাত্রপক্ষ নিজ বাড়ির বউ বানিয়ে আদ্রিজাকে ঘরে তুলতে চায় দ্রুত। আদ্রিজা বুঝে না এত তাড়াহুড়োর কি আছে। ধীরে সুস্থেও তো করা যায় সবটা। আজ হুট করেই কোনো এক বিশেষ কারণে ক্লাস অফ ভার্সিটির, যার দরুন ডিপার্টমেন্টের সব ছেলেমেয়েরাই বর্তমানে মাঠে। ক্লাসে তেমন কেউ নেই বললেই চলে। আদ্রিজার ক্লাসরুমেও কেউ নেই। পুরো রুম ফাঁকা। তার বন্ধুমহলের সবাই বর্তমানে নিচে আছে।
তাকেও যেতে বলেছিল কিন্তু আদ্রিজা যায়নি। হুট করেই এত দ্রুত বিয়ে ঠিক হয়ে যাবে বিষয়টা যেন মেনে নিতে পারছে না আদ্রিজা। আজ যদি শ্রাবণ তাকে ধোঁকা না দিত তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হতো। আপাতত বেশি ভাবল না আদ্রিজা। হয়তো তার ভাগ্যে কালকের দেখা ছেলেটাই ছিল। ছেলেটার নামটা যেন কি ছিল? মনে পড়েছে, আদনান। ছেলেটার চেহারাও ঠিকভাবে দেখে নি আদ্রিজা। এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে কাল একটু ঠিকভাবে তাকালো উচিত ছিল ছেলেটার দিকে। যাক গে, বিয়ে তো হয়েই যাবে, তখন না হয় দেখে নিবে। এরই মাঝে সেখানে উপস্থিত হল শরীফ, সিফাত, তুলি, বুশরা, আশিক আর আরু। আশিক তো দৌড়ে এসে চেঁচিয়ে বলে উঠল, বাড়ির সামনে খাঁচায় বন্দি এক ঝাঁক টিয়া। কিছুদিনের মাথাতেই আমাদের আদ্রিজা আফার হইবে বিয়া। উঠান ভর্তি বালু, কইছে খালু। আদ্রিজা আফার বিয়ায় গিফট দিমু 1 কেজি আলু। আশিকের কবিতায় চরম বিরক্ত হল আরু। কিন্তু চাইলেও এই মুহূর্তে কিছু বলতে পারল না আর। কারণ একটাই, ওই যে বিয়ে ভাঙার শর্ত। তবে চাইলেই কি আরু চুপ থাকতে পারে আশিকের এমন কবিতা শুনে? তাই গম্ভীর কণ্ঠে বলল, খালি আলু কেন, পটল, সরিষা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা, সয়াবিন তেল সব দিস। আরুর কথা শুনে আশিক আরুর দিকে তাকিয়ে গলা ঝাড়া দিয়ে বলল, আমি জানি আরু ছুনা, তুমি ভিতরে ভিতরে রেগে যাচ্ছ তাইরে নারে না। কিন্তু যতই রাগো আমি থাম্মু না। আরু কন্ট্রোল করল নিজেকে। মনে মনে বলল, কন্ট্রোল ইউর সেলফ আরু। তুই শুনিস নি আশিকের ওই 3rd ক্লাস কবিতা? এই বলে আদ্রিজাকে উদ্দেশ্য করে বলল আরু, তুই কি বিয়েটায় রাজি আছিস আদ্রিজা? ওরে এতটুকু বলা আদ্রিজার। রাজি না হওয়ার কি আছে? কিন্তু তোর চোখ মুখ তো বলছে না তুই রাজি। সব ক্ষেত্রেই যে রাজি হওয়াটা জরুরি এমনটা তো নয়। যেখানে আমার রাজি হওয়া বা না হওয়ার কোনো গুরুত্বই ম্যাটার করে না, সেখানে রাজি হওয়া বা না হওয়ার প্রশ্নই আসে না। তুই কি আঙ্কেল আন্টির ওপর রেগে আছিস? না, রাগ করব কেন? ওনারা তো আমার ভালো জন্যই করছে। তুই বিয়েতে রাজি না হলে বল, আশিকের মতো কোনো হাবলাকে দিয়ে আমার মতো তোর বিয়েটাও ভেঙে দিব। আরুর কথাটা বুঝতে আশিকের 2 সেকেন্ড সময় লাগল। পরক্ষণেই বিষয়টা বুঝতে পেরে বলল, তুই আমাকে হাবলা বললি আরু? এ বাবা, তোকে হাবলা বলার এত বড় সাহস আমার আছে নাকি? এখন তুই চুপ থাক, আদ্রিজার কথা শুনতে দে। বলেই আদ্রিজার দিকে তাকিয়ে বলল আরু, এখন তুই বল আদ্রিজা। আরুর কথা শুনে আদ্রিজা খানিকটা অবাক হয়ে বলল, কি বলবো? কি বলবি মানে? এটা বলবি তুই এই বিয়েতে রাজি কিনা। রাজি না হলে বল, বিয়েটা যেভাবে হোক আমরা মিলে ভেঙে দিব। ওরে আদ্রিজার বলে উঠল, না, আমি রাজি। কি দরকার উটকো ঝামেলা করার? তার চেয়ে তোরা প্রস্তুতি নে, বিয়ে খাওয়ার প্রস্তুতি। আদ্রিজার কথা শুনে আশিক খুশি হয়ে চেঁচিয়ে বলে উঠল, ওরে মামা, জামাই রাজি, বউ রাজি, এইবা আমি ডাকমু কাজী। কতদিন পর খামু বিয়া, বাসর সাজামু আমার আরু ছুনারে নিয়া। আরু ছুনা, তুমি আর কইরো না ভ্যান ভ্যান। বিয়া খামু সাথে নাচমু ধেনুর ধ্যান। মারো তালি। কাম সারছে এতক্ষণ আরু নিজেকে সামলে রাখতে পারলেও এবার আর পারল না। রাগে মাথায় আগুন জ্বলে উঠল তার। তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে আশিকের দিকে তেড়ে যেতে বলল আরু, শালা, আজকে তোর মারো তালি বার করছি, দাঁড়া তোর 3rd ক্লাস কবিতার গুষ্টি তুষ্টি।
হুট করেই আরুকে চেঁচাতে দেখে ঘাবড়ে গিয়ে বলে উঠল আশিক, এটা কিন্তু কথা ছিল না, শর্ত ছিল কিন্তু। তোর শর্তের নিকুচি করছি, বান্দর পোলা। বলেই দৌড়ে গেল আরু আশিকের দিকে। আর আরুর কাজে আশিকও ভয় পেয়ে পিছনে দৌড়ে যেতে যেতে বলল, ভিতর থেকে ঘাবড়ে গেছি, আরু ছুনা দৌড়ে আসছে, তাও তাও। চারপাশে কিছু দেখি না ভাই, মোড়ে কেউ বাঁচাও বাঁচাও। বলেই আশিক দৌড়। আর আরু সেও চলল আশিকের পিছন পিছন। আজ আর আশিকের নাক আস্ত থাকবে না, আরু ফাটিয়েই ছাড়বে। এদের কাণ্ডে আদ্রিজা বাদে বাকি সবাই উচ্চ স্বরে হেসে দিয়ে বলল, এরা দুজন আর ঠিক হবে না। সন্ধ্যার সময় পেরিয়ে গেছে অনেক আগে। রাত হচ্ছে ধীরে ধীরে। সোফায় বসে সবেমাত্র টিভিটা অন করে দেখছিল আরুর মা। এমন সময় আরু এসে বসল মায়ের পাশে। তারপর সোফায় শুয়ে কোলে মাথা রাখল মায়ের। তারপর বলল, আচ্ছা মা, মেয়েদের কি বিয়ে দিয়ে বাড়ি থেকে বের না করলে হয় না? হুট করেই মেয়ের মুখে এমন কথা শুনে খানিকটা চমকে উঠল আরুর মা। টিভির ভলিউমটা কম করে রিমোটটা পাশে রেখে মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন উনি। হঠাৎ এমন কথা কেন মা? ওরে নিশ্চুপ কণ্ঠ নিয়ে বলে উঠল আরু। আদ্রিজার বিয়ে ঠিক হয়ে গেছে মা, আর কিছু দিনের মাথাতেই আদ্রিজাকে বউ করে পাত্রপক্ষরা নিয়ে যাবে তাদের সাথে। আরুর কথা শুনে বেশ অবাক হয়ে বলল আরুর মা, কবে হলো এসব? কাল। এরই মাঝে সেখানে উপস্থিত হল অভ্র। আরুর শেষের কথাটা শুনে বলল সে, কি হয়েছে কাল? হুট করেই অভ্রের কণ্ঠ শুনে আরুর মা আর আরু দুজনেই হকচকিয়ে উঠে তাকালো অভ্রের দিকে। আর আরু বলল, তেমন কিছু না ভাইয়া, ওই আদ্রিজা আছে না আমার বেস্ট ফ্রেন্ড, ওকে কাল দেখতে এসেছিল। পাত্রপক্ষের নাকি ওকে পছন্দ হয়েছে, খুব শীঘ্রই বিয়েটা হয়ে যাবে আদ্রিজার। আদ্রিজার বিয়ে কথাটা শুনতাই যেন মন মস্তিষ্ক সব আটকে গেল অভ্রের। বিস্মিত কণ্ঠ নিয়ে নিশ্চুপ কণ্ঠে বলল সে, ব্ল্যাকবেরির বিয়ে? চলবে।